দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে, সংসদে ফের জানালেন মন্ত্রী। চলতি মাসে দেশে আরও আমদানি। চোখের আড়ালে জ্বালানি তেলের রমরম ব্যবসা, আইনের কঠোর প্রয়োগের তাগিদ অর্থনীতিবিদদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। শিরিন শারমিন চৌধুরীকে এক মামলায় গ্রেফতারে দেখিয়ে নেওয়া হচ্ছে। রিমান্ডে চাওয়া হবে কিনা তা জানাতে পারেনি ডিসি মিডিয়া। এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে জাতিসংঘ ভোটাভুটি আজ। ট্রাম্পের আলটিমেটামের মধ্যে চুক্তির সম্ভাবনা নেই বলছে মার্কিন গণমাধ্যম। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ মাসের মধ্যে আরও তেল দেশে আসবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, অবৈধ মজুদ রোধে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। এছাড়া শিগগিরই ভোলা বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। সংসদে দিনের কার্যসূচি শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। পরে ৭১ ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৮০টি নোটিশ পান স্পিকার। পরে সেখান থেকে যাদের নোটিশ গ্রহণ করা হয়নি তাদের ২ মিনিট করে নোটিশের বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানান স্পিকার। কিশোর গ্যাং নিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। কিশোর গ্যাং এদের অত্যাচারে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এরপর ৭১ ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশ সময়ের উপর আলোচনা হয়। অনেকগুলি হাওর আছে যে হাওর থেকে ধান রোপণ করতে এবং ধান কেটে আনতে। এক নোটিশের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, হাওর এলাকায় পানি প্রবাহ বন্ধ করে আর কোনো প্রকল্প হবে না। পূর্ব সড়ক নির্মাণ করা হয়। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নতুন প্রকল্প নির্মাণ করে একনেকে প্রেরণ করবে। অপর এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়েনি। এছাড়া পেট্রোল, অকটেন ও ডিজেল দেশে যথেষ্ট মজুদ আছে উল্লেখ করে তিনি বলেন, আরও তেল শিগগিরই আমদানি করা হবে। তেলের বর্তমান মজুদ ও আমদানি পরিস্থিতি নিম্নে দেওয়া হলো। ডিজেল মজুদ ১,৬৪,৬৪৪ মেট্রিক টন এবং ১,৩৮,০০০ মেট্রিক টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। দেশে গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল, অকটেন, ডিজেল উৎপাদন করা হচ্ছে বলেও জানান তিনি। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উপজাত হিসাবে প্রাপ্ত কনডেনসেট ব্যবহার করে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করা হচ্ছে। আগামী মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলেও জানান তিনি। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভোলা বরিশাল সেতু নির্মাণের জন্য প্রকল্প বিবেচনা করা হচ্ছে। সমীক্ষা শেষে নির্মাণ শুরু হবে বলেও জানান তিনি। ভোলা বরিশাল সেতু প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত একটি প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা শেষ হয়েছে। সমীক্ষা শেষে 10.876 কিলোমিটার দৈর্ঘ্য, 4 লেন বিশিষ্ট এই সেতুটির 17,466 কোটি টাকার প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাওড় ও জলাভূমি সংরক্ষণ বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশ হাওড় ও জলাভূমি সংরক্ষণ বিল ২০২৬ এই মহান সংসদে উত্থাপন করছি। পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই সময় বিলটি সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। সর্বশেষ সম্মতিক্রমেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে শিশুদের মৃত্যু ও স্বাস্থ্য খাতে অবনতি হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমান নির্বাচিত সরকারের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির বর্ণালী র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আজকের আধুনিক সরকার, পার্লামেন্ট, সংবিধান, এগুলো তো আধুনিক রাজনীতিরই বহিঃপ্রকাশ। সেই সরকারের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে যে দ্রুততম সময়ে যে কোনো মহামারী মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় উপকরণ সহ সেখানে পৌঁছানো। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে সবার উপরই কম বেশি পড়বে। ফুয়েলের জন্য অ্যাপ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশের স্বার্থেই পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলবে উল্লেখ করে বিটিভি নিয়ে সরকার নতুনভাবে পরিকল্পনা করছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দুদকের মাধ্যমে তদন্ত করা হবে বলেও জানান ডাক্তার জাহেদুর রহমান। টিকাজনিত যে সংকট হয়েছিল সেটা আসলে আমাদের উপর এসে পড়েছে, এটার মধ্যে যে সমস্যা ছিল সেটা আসলে আগের সরকারের সময় ঘটেছে। তো আমাদের সরকারের এসে আমরা খুব সিরিয়াসলি চেষ্টা করছি এটা ট্যাকল করার জন্য, এটাকে ফাইট করার জন্য। সংকট পুঁজি করে চোখের আড়ালে রাজনীতিতে চলছে জ্বালানি তেলের রমরম ব্যবসা। লিটার প্রতি একজন ক্রেতাকে খোলা বাজারে জ্বালানি কিনতে গুনতে হচ্ছে বাড়তি 100 টাকা পর্যন্ত। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তবে অর্থনীতিবিদদের দাবি এর জন্য প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মনি হোসেনের ক্যামেরায় বিজন কুমারের বিশেষ প্রতিবেদন। রাজধানীর আগারগাঁও এলাকা 60 ফিট রাস্তার ডিভাইডারে থাকা রেলিংয়ে চোখ পড়তেই দেখা গেল রাস্তার পাশে বোতলে অকটেন বিক্রির এই দৃশ্য। কিন্তু কাছে যেতেই সব উধাও, কোথাও নেই জ্বালানি, শুধু জার থেকে ভেসে আসছে ঘ্রাণ। কিছুক্ষণ আগেই যাকে অকটেন বিক্রি করতে দেখা গেল তিনিও যেন প্রশ্ন শুনে আকাশ থেকে পড়লেন, দিতে পারলেন না সদুত্তর। আমাদের এই জায়গায় তো কোনো বিক্রি হচ্ছে না, পেট্রোল অকটেন পাচ্ছি না। গেল মাস থেকেই জ্বালানি তেলের তেলেসমাতি দেখছে দেশের মানুষ। ঢাকা মহানগরেও তার ব্যতিক্রম নয়। খোলা বাজারের তেল বিক্রির দৃশ্যটিতেও নেই ভিন্নতা। তবে সাধারণ মানুষের অভিযোগ গিয়ে ঠেকেছে বাড়তি দামে। আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না, আর ওরা দেখি যে তেল এখানে দোকানে মনে করেন যে 150 টাকা করে তেল বিক্রি করে আর কি। ফোন করছিলাম যে এই সাইডে কোনো জায়গায় তেল পাওয়া যায় না, ওরা বলতেছে এই জায়গায় আগে দিত, আপনি দেখেন চেষ্টা করে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন এসব নিয়ন্ত্রণ করছে একটি অসাধু চক্র। টাঙ্কি ফুল করে নিয়ে যাচ্ছে, এখন বাহিরে এরা কি করে না করে ওটা তো আমাদের দেখার বিষয়। আমরা তেল দিচ্ছি, আজকে যে মোটর সাইকেল দিচ্ছি এরকম মনে করেন যে পরের দিনও মানে ফেসছি না যায় কি মোটরসাইকেল, কালকে যে আমি তেল দিচ্ছি এটা আজকেও আমি দিচ্ছি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি তেলের সংকট মোচনে সরকারের সকল সিদ্ধান্ত ইতিবাচক। তবে অসাধু ব্যবসায়ীদের রুখতে হলে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। এই তেলের জায়গাতে অবৈধ মজুত করতে পারছে বলেই কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাতে সরকারকে আরো কৌশলী হতে হবে, আর দক্ষ হতে হবে এবং আসলে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডিএমপি বলছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে নজরদারি। আপনি যে ইনফরমেশন দিলেন সেই বিষয়টা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি নজরে আনবো, তাদের সাথে শেয়ার করবো, তারা নিশ্চয়ই এই বিষয়ে আরো যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে খোলা বাজারে জ্বালানি বিক্রি বন্ধ হোক। এই ব্যবসায়ীরাই তৈরি করছে কৃত্রিম সংকট, দাবি সাধারণ মানুষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর 4টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার NM নাসির উদ্দিন। তিনি জানান, শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে। তবে এ মামলায় তার রিমান্ড চাওয়া হবে কিনা তা জানতে পারেনি ডিসি মিডিয়া। ভোর রাতে ধানমন্ডি থেকে ডিএমপি টিভি আটক করে হেফাজতে নিয়ে এসেছেন। তো তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একাধিক মামলা আছে ঢাকার বিভিন্ন থানায়, ডিএমপির বিভিন্ন থানা। একটি মামলা লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলা তদন্তাধীন আছে, সেই মামলাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে। রিমান্ডের কোনো তথ্য নাই, তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছে, কোনো তথ্য যদি তার ফার্দার তথ্যের প্রয়োজন হয় তাহলে তার মামলার প্রয়োজনে হয়তো রিমান্ড চাইতে পারে।
দর্শক, এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল হক খান। ইমদাদ, শিরিন শারমিনকে আটকের পর এখনকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, কিছুক্ষণ আগে শিরিন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে আসা হচ্ছে। এখন উনি রাস্তায় আছেন, এখনো পৌঁছেনি আদালতে। শিরিন শারমিনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় 6টি মামলা রয়েছে। এর মধ্যে 3টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং 3টি মামলা তদন্তাধীন আছেন। এর মধ্যে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই মামলায় তাকে আদালতে তোলা হবে কিছুক্ষণ পর। তবে এই মামলায় তাকে রিমান্ড চাওয়া হবে কিনা এ বিষয়ে এখনও ডিবি কিছু জানাননি। এছাড়া শিরিন শারমিনের বিরুদ্ধে রংপুরে এক স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। জুলাই আন্দোলনের পর গত 2024 সালের 2 সেপ্টেম্বর তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। সরকারি প্রোটোকলও তিনি নেননি। এরপর থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ গত রাত ভোর 4টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক করে ডিবি কার্যালয়ে রাখা হয়। সেখান থেকে তাকে আদালতে নিয়ে আসা হচ্ছে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন ইমদাদুল হক। জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আদেশ দেন। এ মামলায় মোট আসামি 22 জন। এর মধ্যে চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ গ্রেপ্তার রয়েছেন 4 জন। এদিকে ট্রাইব্যুনালে এককে চলছে রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। দর্শক, এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালের কার্যতালিকায় থাকা আজকের বিষয়গুলোর অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসাদ, কিছুক্ষণ আগে কিন্তু চিফ প্রসিকিউটর তার নিজের কার্যালয়ে কিন্তু ব্রিফ করেছেন। তিনি যেটি বলেছেন যে এই চট্টগ্রামের যে ঘটনায় যে মানবতা বিরোধী অপরাধ মামলায় যে 22 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলার যে আসামিরা রয়েছেন, আসামিদের বিরুদ্ধে কিন্তু 3টি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে কিন্তু এই ওয়াসিম আকরাম সহ যে 3 জন আছেন, 3 জন যে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে হৃদয়চন্দ্র সহ যে আরও 3 জন আছে, সেই 3 জন হত্যার অভিযোগ আনা হয়েছে। এবং সবশেষ যে অভিযোগ, সে অভিযোগে কিন্তু বহু ছাত্র জনতাকে আহত করার অভিযোগ কিন্তু আনা হয়েছে। এবং যে 18 জন পলাতক রয়েছেন, সে 18 জন পলাতকের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর বাকি যে 4 জন রয়েছেন, এবিএম ফজলে করিম, আজিজুর, তৌহিদুর এবং ফিরোজ, তারা কিন্তু গ্রেপ্তার রয়েছেন এবং তারা কিন্তু বর্তমানে কারাগারে আছেন। এদিকে কিন্তু চিফ প্রসিকিউটর কথা বলেছেন এই সামনে যে 9 এপ্রিলে যে আবু সাইদ হত্যা মামলার যে রায় রয়েছে সেটি নিয়েও কথা বলেছেন। এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা প্রমাণে সক্ষম হয়েছেন। যারা আসামি রয়েছেন, যে মোট 30 জন আসামি, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন এবং এখানে কিন্তু একটি ভালো রায় আসবে বলেই কিন্তু তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে চিফ প্রসিকিউটর কিন্তু আরও বলেছেন যে গুম কমিশন বাতিল করে যে ট্রাইব্যুনালের অধীনে যে গুমের মতো যে অপরাধের বিচারের প্রক্রিয়াটা, সে বিচারের প্রক্রিয়াটাকে চিফ প্রসিকিউটর সাধুবাদ জানিয়েছেন এবং আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গুম কমিশন ছিল, সে গুম কমিশনটা কিন্তু অপ্রয়োজনীয় ছিল এবং ট্রাইব্যুনালে যেহেতু এটির একটা বিষয়টি ছিল, সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা সত্ত্বেও এই গুম কমিশন করার কোনো প্রয়োজনীয়তা ছিল না এবং এটি যেটি বাতিল করা হয়েছে এবং এটি অত্যন্ত ভালো কাজ হয়েছে এবং এখন গুমের মতো অপরাধের বিচার কিন্তু এই ট্রাইব্যুনালের অধীনে হবে বলে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তো আপাতত আসাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মুদাসির আলী। নদী ও খালবিল বেষ্টিত দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরে দেখা দিয়েছে সুপেয়
পানির তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 2 লাখ বাসিন্দা। জেলার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পুকুর শুকিয়ে যাওয়ায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। নতুন পানি শোধনাগারের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে, যা বাস্তবায়িত হলে সমস্যার সমাধান হবে বলে আশা জানায় কর্তৃপক্ষ। নূর উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নদী ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পুকুর শুকিয়ে যাওয়ায় তীব্র পানি সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এতে ভোগান্তিতে পড়েছে পৌরসভায় বসবাস করা প্রায় 2 লক্ষ মানুষ। দিনে দুবেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও 1 ঘন্টাও মিলছে না পানি। মাঝে মাঝে একদিন পরপর দিচ্ছে পানি। ফলে চরম এই পানির সংকটে পিরোজপুর পৌরবাসীর দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বর্তমানে পানি একবারের বেশি কোনো রকম পাওয়া যায়, তাও আপনার উজু গোসলের পানি হয় না। 1 ঘন্টা দেওয়ার কথা 2 বেলা, বিকালে সকালে, কিন্তু পানি দেয় 5 মিনিট 10 মিনিট দিয়ে বন্ধ করে। তারপর পানিটার ভিতরে অনেক সময় ময়লা ঢোকে, যে ময়লা পানিটা আমরা ব্যবহার গন্ধ আসে, এই পানিটা ব্যবহার করতে হয় না। পানি মরে আসেই না, 2 দিন 3 দিন অন্তর একটু আসে, কোনো রকম খাবার পানি আমরা পাইতে আসি না। আমাকে প্রতি মাসে তো বিলটাই দিতে হয় পানিতে। এখন যদি পানিতে আমরা কষ্ট করি, জীবনই তো পানিতে চলে। পানি সমস্যার সমাধানে নতুন আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্টের কথা জানান পৌরসভার পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের সহকারী প্রকৌশলী। আগামী সামনে ডিসেম্বরে নাগাদ এফডি প্রজেক্ট, আপনার 7 টাউন প্রজেক্ট নামে এফডি, ফ্রান্স সরকারের সহায়তায় আমরা নতুন একটা পৌর পানি শোধনাগার পাবো আমরা আশা রাখি। এইটা পেলে আগামী আপনার 20-30 বছরের জন্য পিরোজপুর পৌরবাসী পানির সমস্যার সমাধান হবে। পিরোজপুরবাসীর প্রতি ঘন্টায় 9 লাখ লিটার পানির চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র 3 লাখ লিটার পানি। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের 3য় সর্বোচ্চ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে জেলার আলুর বাম্পার ফলন হয়েছে, তবে সংরক্ষণ ও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা রয়েছেন কৃষক। আলুর বাজার সিন্ডিকেট মুক্ত থাকলে গত বছরের লোকসান কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন তারা। কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছেন কৃষি বিভাগ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। জেলায় এবছর 6,783 হেক্টর জমিতে 12 লাখ মেট্রিক টন প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি উপযোগী জাতের আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত বছর আলুর দাম কম থাকায় লোকসানের মুখে পড়েন কৃষক। আলুর বাজার সিন্ডিকেট মুক্ত থাকলে এবার লাভের মুখ দেখবেন বলে মনে করেন তারা। গত বছর লোকসান হয়েছে মুন্সিগঞ্জে, এবার পয়লা লোকসান হয়েছে। এখন মোটামুটি 600 টাকার দাম, 600 টাকা বেচলে এখন কিছু লাভ হয়। আলু ছাড়া আমাদের অন্য কোনো খেতি হয় না। বছরে এই 3 মাস আমরা আলু খেতি করি। আলু ডাইতাছি, কোনো পাইকারদের দেখা পাইতাছি না, সেই কারণে আমাদের আলু এখন কোল্ড রাখা। বাইরের দেশে রপ্তানি হলে আমাদের জন্য একটু ভালো হয়। আলু আবাদকে লাভজনক ও টেকসই করার লক্ষ্যে সরকারিভাবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে বিগত বছরের যে বঞ্চনা ছিল, আমরা আশা করছি যে ডে বাই ডে তাদের আলুর যে খুচরা মূল্য এবং পাইকারি যে মূল্যটা সেটা বাড়তেছে, এবং এপ্রিলের 2nd উইকের দিকে আশা করছি যে এটি আরও একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে যাবে আর কি। বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে চলতি বছর কৃষকরা লাভের মুখ দেখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে আজ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। একে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এদিকে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছেন, ট্রাম্পের আলটিমেটামের মধ্যে চুক্তির সম্ভাবনা নেই, কারণ 2 দেশের মধ্যে মতের ব্যবধান অনেক বেশি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে সারা দেশের বিদ্যুৎ কেন্দ্রের সামনে সাধারণ মানুষকে মানববন্ধন করার আহ্বান জানিয়েছেন ইরান সরকার। বিস্তারিত
প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতের মধ্যে ইরানকে তার শর্ত অনুযায়ী চুক্তি করতে ডেডলাইন বা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। যদি ইরান এ সময়ের মধ্যে চুক্তি না করে তাহলে দেশটিকে তছনছ করে দেওয়া হবে। তবে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ট্রাম্পের ডেডলাইনের মধ্যে চুক্তির সম্ভাবনা নেই, কারণ দুই দেশের মধ্যে যেসব ইস্যু নিয়ে মতপার্থক্য আছে সেগুলো ব্যবধান অনেক বেশি, আর মঙ্গলবার রাতের মধ্যে তারা ইস্যুগুলো নিয়ে একমত হতে পারবে না। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে সারা দেশের বিদ্যুৎ কেন্দ্রের সামনে সাধারণ মানুষকে মানববন্ধন করার আহ্বান জানিয়েছেন ইরান সরকার। এই মানববন্ধনে তরুণ, অ্যাথলেট সহ সবাইকে শামিল হতে বলেছে তারা। সরকার বলেছে, আপনারা 7 এপ্রিল বিদ্যুৎ কেন্দ্রের সামনে মানববন্ধন করুন। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় আজাদ মোড় থেকে কাল দুপুর গোবিন্দগঞ্জ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পরিমাণে কম বালু আর নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। আর সরজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ার বর্তমান কাজ বন্ধ রেখেছে পৌর প্রশাসক। শামসুল ইসলাম সামুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় থেকে কালপুকুর গোবিন্দগঞ্জ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রায় 2000 মিটার এবং 18 ফিট প্রস্থ সড়কটিতে 8 ইঞ্চি বালু ও খোয়ার পরিবর্তে 6 ইঞ্চি বালু আর নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। আমাদের এখানে অনেকগুলো বাড়িঘর আছে, এদের যাওয়া আসার জন্য এই রাস্তাটাই একমাত্র রাস্তা। খোয়া নাই বলতেই চলে, শুধু বালুই দেখতেছি আমরা। তা আমরা চাই ভালোভাবে কাজ করুক। কাজটাও অনিয়ম হচ্ছে, রাস্তা ঠিক মতো পানি দেয় না, খোয়া ঠিক মতো ফালায় না, বালুর পরিমাণ বেশি আছে। আসলে রাস্তার কাজের একটু অনিয়ম হইতেছে, আর পানি ঠিক মতো দিতেছে না। ওই যে কিছু কারেন্টের পোলগুলো আছে, পোলগুলো তো সরানোর কথা ছিল, এগুলো তো সরাইতেছে না। এছাড়া জমি অধিগ্রহণ নিয়েও রয়েছে অভিযোগ। আমি লিখিত অভিযোগ জানালে আমার অভিযোগের কোনো তোয়াক্কা না করে তারা জোরপূর্বক রাস্তার কাজ শুরু করে। অনিয়মের বিষয় জানতে চাইলে এড়িয়ে যান ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক। আমি কথা বললে তারপর আপনাকে জানাতে হবে কি হচ্ছে সাইডে। নিম্নমানের ইট বালু ব্যবহারের সত্যতা পাওয়া গেছে বলে জানান পৌরসভার প্রকৌশলী। আমাদের অবসরেই কিন্তু নিম্নমানের সাইডে তারা নিয়ে আসে। প্রশাসক মহোদয় সহকারে ওখানে গেছি, প্রশাসক মহোদয় এবং আমি ওই এলাকার লোকও কিছু ছিল, বলছি যে এখান থেকে না সরা পর্যন্ত আর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমি সেখানে সরেজমিনে যাই এবং তাদের অভিযোগের সত্যতা পাই এবং তাৎক্ষণিকভাবে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিই যে এই নিম্নমানের ইট পরিবর্তন করে যতদিন ভালো মানের ইট না নিয়ে আসছে ততদিন কাজ বন্ধ থাকবে। সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। মহাকাশ অভিযানের মানব ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। গাইড প্রতিবেদনের এই তথ্য জানিয়েছেন CNN ও BBC। 1970 সালে অ্যাপোলো 13 মিশনের নভোচারীরা 2,48,655 মাইল দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েছিলেন। এরই মধ্যে সেটি ছড়িয়ে পড়েছে আর্টেমিস 2 এর নভোচারীরা। নতুন এই মিশনে অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙে প্রায় 4,102 মাইল বেশি দূরত্বে পৌঁছাবে আর্টেমিস 2 এর নভোচারীরা। নতুন সর্বোচ্চ দূরত্ব হবে প্রায় 2,52,557 মাইল। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 4:07 নভোচারীরা সর্বোচ্চ দূরত্ব পৌঁছান। এই সময়টি মহাকাশটির চাঁদের পেছনে চলে যাওয়ায় পৃথিবীর সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে, সংসদে ফের জানালেন মন্ত্রী। চলতি মাসে দেশে আরও আমদানি।
চোখের আড়ালে জ্বালানি তেলের রমরম ব্যবসা, আইনের কঠোর প্রয়োগের তাগিদ, অর্থনীতিবিদদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইনশৃঙ্খলা বাহিনী। শিরিন শারমিন চৌধুরীকে এক মামলায় গ্রেফতার দেখিয়ে নেওয়া হচ্ছে, রিমান্ড চাওয়া হবে কিনা তা জানতে পারেনি ডিসি মিডিয়া। এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে জাতিসংঘে ভোটাভুটি আজ, ট্রাম্পের আলটিমেটামের মধ্যে চুক্তির সম্ভাবনা নেই বলছে মার্কিন গণমাধ্যম। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।